নমস্কার, লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় প্রতি বছরের ন্যায় তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তাদের প্রত্যেকটা সেমিস্টার পরীক্ষার আগে তোমাদের সঙ্গে আমার দেখা হয়। কেন? তার কারণ তোমাদের সেমিস্টারের সাজেশন আমি তোমাদের দিই, যাতে তোমরা কিছুটা হলেও আমার চ্যানেল থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হও। তো কলকাতা ইউনিভার্সিটিতে যারা ফিফথ সেমিস্টারে পড়ছো তাদের হিস্ট্রি অফ দ্য মডার্ন ইউরোপ যে পেপারটা রয়েছে, এই পেপারটার 5 নম্বর মানে 5 মার্কস এবং 10 মার্কসের সাজেশন তোমাদের আজকে আমি দেব। যারা সবাইকে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেল যারা দেখছো তারা যদি উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই তোমরা তোমাদের অবগতির জন্য বলছি, যদি কেউ শর্ট কোশ্চেন সাজেশন নিতে চাও বা কেউ যদি বড় কোশ্চেনের অ্যান্সার নিতে চাও তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। এখানে শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন সাজেশন অবশ্যই দেওয়া হয় এবং নোটস দেওয়া হয়, পিডিএফ আকারে হোক বা বাই পোস্টের মাধ্যমেও নোটস সরবরাহ করা হয়। তো তোমরা যারা জানো না, জানানোর জন্য তোমাদের আমি বললাম। ঠিক আছে, যাই হোক, বেশি কথা বলবো না। ফিফথ সেমিস্টারে আজকে তোমাদের এই 5 নম্বরের সাজেশন তোমাদের আগে দেবো, তারপরে 10 নম্বরের সাজেশন দেবো। কিন্তু কোনো কোনো প্রশ্ন তোমাদের 10ও আসতে পারে, 5ও আসতে পারে, সেটাও বলে দেবো, তোমরা এটা খেয়াল রাখবে। আর এখানে তোমাদের অনেকগুলো দেখবে প্রশ্ন দেওয়া আছে, তোমরা হয়তো ভাববে যে স্যার 20টার মতো প্রশ্ন দিলেন, এত মুখস্থ করবো কি করে, বা 22টার মতো প্রশ্ন দিলেন। যেমন তোমাদের সিসি পেপার ফিফথ সেমিস্টারের সিসি পেপার 11-এ তোমাদের টোটাল 22টা কোশ্চেন আছে। এই 22টা কোশ্চেনের মধ্যে মনে রাখবে স্টার মার্কস আছে মাত্র 13টা। এই 13টা প্রশ্ন হচ্ছে সাজেশনের প্রশ্ন, স্টার মার্কসের প্রশ্নগুলি হচ্ছে সাজেশনের প্রশ্ন, এটা মনে রাখবে। বুঝতে পারলে? সাজেশনের প্রশ্ন মানে সব কমন পেয়ে যাবে তা কিন্তু না, আর পেতেও পারো কপাল ভালো থাকলে। কিন্তু স্টার মার্কসের প্রশ্নগুলো হচ্ছে ভালো করে করবে আগে প্র্যাকটিস, তারপরে যদি সময় থাকে এক্সট্রা প্রশ্নগুলো করে যাও। ঠিক আছে, বুঝতে পেরেছো? অর্থাৎ স্টার মার্কসের প্রশ্নগুলি সাজেশনের প্রশ্ন, কিন্তু আমি সব প্রশ্নটা ওভারঅল পরপর আমি রাখার চেষ্টা করি এবং তারপরে বলে দিই যে এটা তোমার স্টার মার্কসের প্রশ্ন, এটা ভালো করে করো। বুঝতে পারলে? যাই হোক, এরপরে আমাদের প্রশ্ন নিয়ে আলোচনা হবে প্রথম 5 মার্কসের জন্য। 5 মার্কসে তোমাদের কলকাতা ইউনিভার্সিটির প্যাটার্ন অনুযায়ী তোমাদের টোটাল 4টে লিখতে দেবে, 5 নম্বরে থাকবে 5 4 20 নম্বর। ঠিক আছে, তো আমি 5 মার্কসের প্রশ্ন টোটাল 13টা দিয়েছি। এই 13টার মধ্যে 8টা তোমাদের স্টার মার্কসের প্রশ্ন আছে, 8টা তোমাদের করে যেতেই হবে, আর 4টে আসবে, 8টা করে যাবে, 4টে কমন আসবে। ঠিক আছে, আর এক্সট্রা হিসেবে তোমাদের আমি বাড়তিটা দিয়েছি 13টা, মানে 3 4 5টা এক্সট্রা দেওয়া আছে। কি কি প্রশ্ন দেওয়া আছে দেখো। 1 নম্বর, মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের তাৎপর্য কি ছিল? 2, এটা 5 নম্বর হিসেবে আসতে পারে। 2, রুসোর দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো, এটা 5 নম্বর হিসেবে আসতে পারে। 3, সন্ত্রাসী শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো, এই প্রশ্নটা স্টার মার্কসের প্রশ্ন। এই প্রশ্নটা 3 নম্বর প্রশ্নটা স্টার মার্কসের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 10ও আসতে পারে, আবার 5ও আসতে পারে। ঠিক আছে। 4 নম্বর, মহাদেশীয় অবরোধ ব্যবস্থার সংক্ষিপ্ত আলোচনা করো, এটাও স্টার মার্কসের প্রশ্ন, এটা 5 নম্বরের মতো এবার আসার সম্ভাবনা রয়েছে। 5, ইউরোপের শক্তি সমন্বয়ের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, এটা 5 নম্বর হিসেবে আসতে পারে। 6, ম্যাট্রামনিক তন্ত্রের পতনের কারণ ব্যাখ্যা করো, এটা 5 নম্বর হিসেবে আসতে পারে। 7, ফ্রান্সে 1830-এর জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বিচার করো, এটা কিন্তু 5 মার্কসের জন্য আসতে পারে এবং এটা স্টার মার্কস দিয়ে রাখবে। তারপরে 7 নম্বর, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, অবশ্যই এটা স্টার মার্কসের জন্য প্রশ্ন, স্টার মার্কস দেবে, এটা 5 নম্বর হিসেবে আসতে পারে। 9, ফ্রান্সের 1848-এ ফেব্রুয়ারি বিপ্লবে তাৎপর্য আলোচনা করো, অবশ্যই 5 মার্কসের জন্য। 10, 19 শতকের দ্বিতীয়ার্ধে রুশ শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো, এই প্রশ্নটা তোমাদের 5ও আসতে পারে, 10ও আসতে পারে এবং এই প্রশ্নটা অবশ্যই স্টার মার্কসের জন্য প্রশ্ন,
অবশ্যই এটাকে স্টার মার্ক দিয়ে রাখবে। তারপরে শুনবে ভালো করে 11 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ক্ষতিপূরণ সমস্যা কেন তাৎপর্যপূর্ণ ছিল? এটাও 5 মার্কসের জন্য, এটাও কিন্তু স্টার মার্কস দিয়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 12 নম্বর প্রশ্নটা চলে মানে হয়তো এসে গেছে, মুসোলিনি নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান আলোচনা করো, স্টার মার্কসের জন্য। এটা 5ও আসতে পারে, 10ও আসতে পারে এবছরে। আর 13 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে বলকান সমস্যা তাৎপর্য কি ছিল? এটাও স্টার মার্কসের জন্য প্রশ্ন, 5 নম্বরে আসতে পারে। তাহলে তোমাদের 5 মার্কসের জন্য যে প্রশ্নগুলো দিলাম টোটাল 13টা, কিছু কিছু সেগুলো 10 মার্কসেও আমি বলে দিয়েছি। তার মধ্যে কোনটা দিলাম? 3 নম্বর প্রশ্নটা সন্ত্রাসী শাসন, 4 নম্বর মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, স্টার মার্কস। 7 নম্বর প্রশ্নটা জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, 8 নম্বর ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল, আর 10 নম্বর প্রশ্নটা রুশ শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা, 11 নম্বর প্রশ্নটা জার্মানির ক্ষতিপূরণ সমস্যা, 12 নম্বর প্রশ্নটা ফ্যাসিবাদের উত্থান, আর 13 নম্বর প্রশ্নটা বলকান সমস্যা তাৎপর্য। এই কয়টা প্রশ্ন তোমাদের স্টার মার্কসের প্রশ্ন তথা সাইসেনের প্রশ্ন। আর বাদ বাকি যে প্রশ্নগুলো আছে যা যদি তোমরা পারো অবশ্যই সবগুলো করে যেও, তাহলে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর তোমাদের দেখো 10 মার্কসের যে প্রশ্নগুলো রেখেছি, টোটাল 9টা প্রশ্ন 10 মার্কসের জন্য রেখেছি, কিন্তু মার্কস 10 এর ঘরে স্টার মার্কস প্রশ্ন রেখেছি 5টা, অর্থাৎ 9টার মধ্যে 5টা। ঠিক আছে, 5 প্রশ্ন রাখা হয়েছে আউট অফ 9। ঠিক আছে, অর্থাৎ 5টা প্রশ্ন তোমাদের স্টার মার্কসের তথা সাইসেনের প্রশ্ন, আর টোটাল প্র্যাকটিসের প্রশ্ন দেওয়া হয়েছে 9টা। ঠিক আছে, কি কি? 1 নম্বর, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল? এটা স্টার মার্কসের জন্য প্রশ্ন 10 নম্বরে। 2, ফ্রান্সের অভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের সাফল্যের মূল্যায়ন করো, এটা 10 নম্বরের জন্য। 3, অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট তাৎপর্য আলোচনা করো, এটাও 10 মার্কসের জন্য। 4, সংবিধান সভার কার্যাবলী ব্যাখ্যা করো, এটাও 10 মার্কসের জন্য। 5, এটা কিন্তু স্টার মার্কস, 5 নম্বর প্রশ্নটা স্টার মার্কস দিয়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বছরের জন্য। তুমি কি মনে করো যে ম্যাট্রামনিক ব্যবস্থা একটা রক্ষণশীল ব্যবস্থা? এটা কিন্তু স্টার মার্কসের জন্য প্রশ্ন। 6, এটা 6 নম্বর প্রশ্নটা স্টার মার্কস দিয়ে রাখবে, ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের মধ্যে শিল্পায়ন প্রক্রিয়ার পার্থক্য নির্ণয় করো। 7 প্রশ্নটা স্টার মার্কস দিয়ে রাখবে, 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় কেন? ঠিক আছে। 8, 1933 থেকে 39 সালের মধ্যে হিটলারের বৈদেশিক নীতি আলোচনা করো। আর 9 তথা শেষ প্রশ্ন, এবং এটা স্টার মার্কস দিয়ে রাখবে, তুমি কি মনে করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে তোষণ নীতি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল? এই তোষণ নীতি কিন্তু প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। অর্থাৎ 10 মার্কসের জন্য, মার্কস 10 এর জন্য সাইসেন ভিত্তিক প্রশ্ন হচ্ছে 5টা দিলাম। একের প্রশ্নটা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী। 5, ম্যাটারনিক ব্যবস্থা একটা রক্ষণশীল ব্যবস্থা। 6, ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের মধ্যে শিল্পায়ন প্রক্রিয়ার পার্থক্য। 7, সাম্রাজ্যবাদের যুগ। আর 9, তোষণ নীতি। এই কটা স্টার মার্কসের প্রশ্ন, টোটাল 9টা দিয়েছি। আর যে 4টে যে এক্সট্রা প্রশ্ন দিলে এগুলো তোমরা মোটামুটি দেখে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ভিডিও, খুব তাড়াতাড়ির মধ্যে করলাম, বুঝতেই পারছো। তোমরা অবশ্যই ভালো করে শুনবে, অসুবিধা হলে 2-1 বার করে রিপিট করবে, মানে দেখবে তো। আর যদি এরপরে কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, এবং তোমার বন্ধুদের অবশ্যই শেয়ার করো, তাদেরও কিছুটা হলেও উপকৃত হবে তারা। ঠিক আছে, শেয়ার করবে তোমরা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না। ঠিক আছে।